আসসালামু আলাইকুম। শুরু করছি রোমান্টিক থ্রিলার গল্প 'পরিযান'। লেখিকা ঈশিতা রহমান সানজিদা। উৎসর্গ: আমার জান্নাতের নামে, আমার কাঁটাবিহীন গোলাপ যিনি, তার নামে উৎসর্গ করছি আমি এই এক দৈহিক হয়ে। উৎসর্গ করি তাদের, যারা ছিল নিষ্পাপ ফুল, ফিলিস্তিনের রক্তমাখা মাটিতে যারা ফোটার আগেই ঝরে গেছে। তাদের স্মৃতির পবিত্রতায় তারা ফুটবে আবার জান্নাতের বাগিচায় শুধুই সুবাস হয়ে। শুরু করা যাক। আব্বা যেদিন দ্বিতীয় বিয়ে করে ঘরে নিয়ে আসে, তখন আমার বয়স ১০, রূপার বয়স ৫ আর পরীর বয়স মাত্র ১.৫ বছর। ছোট্ট পরীকে বুকে নিয়ে আম্মা সেদিন নীরবে চোখের জল ফেলেছিল। মুখে টু শব্দ করেনি, প্রতিবাদ তো দূরের কথা। আর আমি সেদিন দরজার আড়াল থেকে আব্বার দ্বিতীয় বউয়ের মুখ দেখেছিলাম। আব্বার দ্বিতীয় বউ আমার মায়ের নখের যোগ্যও না, কারণ কালো একটা মহিলাকে বিয়ে করে এনেছে আব্বা। সেখানে আমার আম্মা তার চেয়ে হাজার গুণ বেশি সুন্দরী। তারপরও আব্বা ওই মহিলাকে বিয়ে করেছিল, কারণ একটাই, আব্বার একটি পুত্র সন্তান চাই। না হলে তার এইসব বংশ সম্পত্তি কে দেখবে? তার বাবার সাধের জমিদারি সাম্রাজ্য কে সামলাবে? যেদিন পরীর জন্ম হলো সেদিন আব্বা বাড়িতে ফিরেনি, কিন্তু তার কাছে ঠিকই খবর পৌঁছেছিল তার মেয়ে হয়েছে। সেজন্য আব্বার রাগে আর বাড়িতেই আসেনি। তার ঠিক ২ দিন পরে আব্বা বাড়িতে এসেছিল। আব্বা বাড়িতে এসে কারো সঙ্গে কথা বলেনি। তারপর ৩টা মেয়ে জন্ম দেওয়ার জন্য আম্মাকে কথা শোনায় দাদি। আম্মা নাকি ছেলে জন্ম দিতে পারবে না। তার সঙ্গে আরো একটি কথা বলেছিল দাদি, তা হলো যে মাইয়ার রূপ বেশি, হ্যাঁ, পোলা পয়দা করতে পারে না কোনোদিন। এই কথাটি শুনে সেদিন আমার অনেক কষ্ট হয়েছিল, কিন্তু আম্মা কিছুই বলেনি। চুপচাপ নিজের কাজ করছিল। পরীকে কোলে নিয়ে কোলে রাখতো রূপা, আর স্কুল থেকে ফিরে আমি। ও যখন ছোটখাটো হাত পা গুলো নাড়তো তখন আমার খুব ভালো লাগতো। আম্মা বলে, আমার আর রূপার থেকেও বেশি পরি সুন্দর। গালে একটু ছোঁয়া পড়লে তার গাল দুটো লাল হয়ে যেত, মনে হতো রক্ত জমাট বেঁধে গেছে। সেই ভয়ে পরীকে বেশি কোলে নিতাম না, পাশে যদি ব্যথা পায়। কিন্তু রূপা ছোট্ট পরীকে কোলে নেওয়ার জন্য সব সময় আকুপাকু করতো। পরীকে কোলে নিয়ে বারান্দায় দাওয়ায় বসে বৃষ্টি দেখতো রূপা, আর আমি তার পাশে মোড়া পেতে বই নিয়ে বসে থাকতাম। পরী যখন ছোট ছোট পা ফেলে হাঁটতো তখন দেখতে বেশ লাগতো, ঠিক মোমের পুতুলের মতো। আমাদের দ্বিতীয় আম্মাকে দেখে আমি মুখ ফিরিয়ে নিই, কিন্তু রূপা আর পরী তো ছোট, বোঝে না। ওরা দুজনে ওই মহিলার আশেপাশে ঘুরঘুর করতো। পরীকে যখন উনি কোলে নিত, আমি দৌড়ে গিয়ে ওনার কোল থেকে ছিনিয়ে আনতাম পরীকে। কিছু না বললেও মনে মনে কষ্ট পেতেন উনি, এতে আমি খুব খুশি হতাম। তবে সবচেয়ে বেশি খুশি হয়েছি যখন ওই মহিলার আরো একটা কন্যা সন্তান হয়। কিন্তু দুর্ভাগ্যবশত ওনার মেয়েটা মারা যায়। এরপর আরো একটি মেয়ে জন্ম নেয়, কিন্তু সেই বাচ্চাটাও মারা যায়। তারপর যখন আর পড়তে পারল না পড়ি, তার আগেই ডাক পড়ল আবেরজান বেগমের। সঙ্গে সঙ্গে বিষাদের ছায়া নেমে এলো পরীর মুখে। সবেমাত্র বইখানা খুলে পড়তে বসেছিল সে। একটু পড়তে না পড়তেই ডাকাডাকি শুরু হয়ে গেল। চোখ মুখ কুঁচকে সে পড়ার টেবিল থেকে উঠে দাঁড়ালো। শব্দ করে ঠোঁট ঠেলে চেটটা কিঞ্চিত দূরে সরিয়ে দিল। সিমেন্টের মলাটে আবৃত খাতাটা বন্ধ করে সযত্নে বইয়ের ভাঁজে রেখে দিয়ে ছুটল দাদির ঘরে। সেখানে যেতেই চোখে গেল পালঙ্কের উপরে বসে থাকা আরেকজন বেগমের দিকে। বিছানায় গা হেলিয়ে দিয়ে শুয়ে আছে তিরি। পরি বড় বড় পা ফেলে এগিয়ে গেল, পালঙ্কের হাতল ধরে জোর গলায় বলে উঠল, কি হইছে? আরেকজন ঘাড় ঘুরিয়ে পরির দিকে তাকালো, তারপর বলল, মাইয়া মানুষ, এত ধূপধাপ শব্দ করে হাঁটস কেন? আস্তে হাঁটতে পারস না? দাদির জ্ঞানমূলক কথাবার্তা কোনো কালেই পছন্দ নয় পরীর। যখনই সামনে আসবে তখনই একটা না একটা জ্ঞানের কথা বলবেই। পরি দাদির প্রশ্নের জবাব না দিয়ে বলল, তুমি কি কইবা তাড়াতাড়ি কও, আমার মেলা কাম আছে। আরেকজন হাতের ইশারার দিকে পানদানি দেখিয়ে বলল, একখানা পান পান দে। আগের ন্যায় ধূপধাপ পা ফেলে জলচকির দিকে এগিয়ে গেল সে। হাঁটু গেড়ে বসে পান বানিয়ে এনে দাদির হাতে দিতেই তিনি পানটা মুখে পুরে নিলেন। পরি কৌটা থেকে কিছুটা চুনদানির তর্জনী আঙ্গুল মেখে দিয়ে কৌটাটা আগের স্থানে রেখে দিল। বাইরে যাওয়ার জন্য পা বেরিয়ে আবার ফিরে তাকালো দাদির দিকে। সেই লেখাগুলো মনে পড়ে গেল ওর। পরে এগিয়ে গেল দাদির কাছে। তির্যন দৃষ্টিতে তাকালো। দাদির গায়ের রং বেশ চাপা, কিন্তু অতটা কালো নয়। হাত পা ও মুখের চামড়া ঝুলে গিয়েছে। বয়স হয়েছে তো। পরি হুট করেই বলে উঠল, যে মাইয়ার রূপ বেশি, হ্যাঁ, পোলা পয়দা করতে পারে না, তাই না দাদি? পরীর কথা শুনে চমকে উঠলো আরেকজন বিবি। এই কথা পরি শুনলো কোথা থেকে? দাদিকে বলতে না গিয়ে পরি আবার বলে, তোমার তো রূপই নেই, তাই তো 2টা পোলা পয়দা করছো, কিন্তু এক একটারও তো মানুষ করতে পারো নাই, 2টাই অমানুষ পয়দা করছো। বুড়ি কোন হানকার, আমার আম্মা জানে 3টা সোনা জন্ম দিচ্ছে, আর তুমি কি করছো? এই পোলার 2টা বিয়া করছে, আরেকটা পোলা বিয়ার খবর নেই। পরের মাইয়া দেইখা দেইখা দিন পার করে।
কথাগুলো বলে পরি একদণ্ড দেরি না করে দৌড়ে বাইরে চলে গেল। আবেরজান বেগমকে কিছুই বলতে দিল না। নিজের নাতনির উপর ক্রুদ্ধ হয়ে যান আবেরজান। মেয়েটা এত চটপটে আর উড়নচণ্ডী স্বভাবের যে মুখের বুলিতে সবসময় তেজ মিশ্রিত থাকে, যা ওনার আর দুই নাতির মধ্যে কোনো ক্ষণেই দেখেননি। পরীর এরকম কথা শুনতে তিনি অভ্যস্ত, তাই বেশি না ভেবে পান খাওয়ায় মন দিলেন। দাদির ঘর থেকে ছুটে বের হয়ে নিজের শয়নকক্ষে পা বেরোতে আবার ডাক পড়ল। এবারে ডাকটা দিয়েছেন পরীর মা মালা বেগম। মায়ের ডাক শুনে আবার ঘুরে দাঁড়ালো পরী। সোনালি আপার খাতাটা আজকে বোধ হয় পড়া হবে না। ঘাড় ঘুরিয়ে একবার টেবিলের দিকে তাকালো সে। বইয়ের সাজানো স্তূপের মধ্যে আসামির ন্যায় পড়ে আছে খাতাটা। হাতছানি দিয়ে শুধু খাতাটা দেখতে লাগলো সে। এর মধ্যে দ্বিতীয়বারের মতো ডেকে উঠল মালা। পরি দৌড় লাগালো। পরনের ঘাগরাটা দুহাতে হালকা উঁচু করে ধরে সিঁড়ি ভেঙে নেমে দৌড় দিল রন্ধনশালার দিকে। সেখানে বসেই ডাকছিল মালা। পরি ওখানে গিয়ে দাঁড়াতেই জিয়াসমিনের দিকে চোখ পড়ল। সঙ্গে সঙ্গে চোখ ফিরিয়ে নিল। বড় একটা গামলায় কুচো চিংড়ি বোঝাই করা, সেগুলোই বাছাই করছে দুজন মিলে। মালা পরীকে খেয়াল করেননি। তিনি চিংড়ির খোসা ছাড়াচ্ছে আর কাশছেন। পরি দু পা ভাঁজ করে মায়ের পাশে বসে হাত ধরে বলল, আম্মা জান, আপনি অসুখ নিয়ে কাম করতে আইছেন কেন? পানি ধরলে তো আপনার কাশি আরো বাড়বে। কথাটা শেষ করেই পরি গরম চাউনিতে একবার জিয়াসমিনের দিকে তাকালো, তারপর আবার মায়ের দিকে তাকিয়ে বলল, ঘরের কেউ কি দেখে না যে আমার আম্মার অসুখ? তারপরেও আম্মার কামে ডাকে কেন? কোন সাহসে? আমার আম্মার কিছু হইলে আমি কিন্তু কাউরে ছাইরা দিব না, কইয়া দিলাম। জিয়াসমিন এবার মুখ খুলল। আমি আপারে মানা করছিলাম পরি, কিন্তু সে শোনে নাই। পরি আবারও রাগ মিশ্রিত কণ্ঠে বলে উঠল, হইছে, আপনারে আর অজুহাত দিতে হইব না। যা করার। পরবর্তী শব্দ উচ্চারণ করার আগে মালা কষে চড় মারলেন পরির গালে। এতে পরির ভাবান্তর হলো না। প্রতিদিন ২-৪টা চড় না খেলে তার পেটের ভাত হজম হয় না, তাও মায়ের হাতের। মুখের আঁচল দিয়ে কাশতে কাশতে মালা বলল, কতবার কইছি মুখে মুখে তর্ক করবি না, জিয়াসমিন তো ছোট আম্মা হয়। পরি মাথা নিচু করে নিল, তবে রাগ ওর মধ্যে তখনও বিদ্যমান। মাথা নিচু করে সে বলল, ছোট আম্মা কিন্তু আম্মা না। মালা ফের কিছু বলতে উদ্যত হলে জিয়াসমিন থামিয়ে দিয়ে বলল, থাক আপা, পরীরে কিছু বইলেন না, ছোট মানুষ। এরপর পরীর দিকে তাকিয়ে বলল, পরি, তুমি জুম্মান্ডে নিয়ে শাপলা বিলে যাও। ঘরে একটা মানুষও নাই, তাই তোমারে কইতাছি কতগুলো শাপলা নিয়ে আসো, চিংড়ি দিয়া রান্না হইব, আজকে ঘরে মেহমান আসবে। কপালে দীর ভাঁজ পড়ল পরীর। অবাক করা কণ্ঠে বলে, এই বন্যার ভিতরে মেহমান আসবো কই থেইকা? পর মুহূর্তেই কিছু ভেবেই পরীর মুখে হাসি ফুটে উঠল। রূপা রূপা পাইবো? মালা দিল এক ধমক। এত কথা কস কেন? তাড়াতাড়ি যা, আর শোন, মুখটা ভালো করে ঢাইকা যাবি, কেউ যেন না দেখে। নৌকার ছয়ের মধ্যে থাইকা বাহির হবি না। জুম্বানে নিয়া এখন যা। তোর বাপে আর তোর লোকজন থাকলে তোর পাঠাইতাম না। এমন সময়টাতে বাড়ি খালি। মৃদু রাগ দেখা গেল মালার মুখে। কিন্তু পরি বেজায় খুশি। আজকে অনেক দিন পর বাইরে বের হবে সে। দৌড়ে নিজের কক্ষে চলে গেল। ওড়না দিয়ে নিজের মুখ ভালো করে বেঁধে নিল। শুধু চোখ দুটো খোলা রইল। দাদির ঘর পেরিয়ে আসার সময় উকি দিল পরি। আবেরজান আয়েশ করে বসে বসে সুপারি কাটছেন। পরি হাঁক ছাড়লো, ও বুড়ি। সুপারি কাটা রেখে পরির দিকে তাকালেন তিনি। পরিকে এই সাজে দেখে তিনি বুঝে ফেলেছেন যে আজকে পরি ঘরের বাইরে বের হবে। তিনি জিজ্ঞেস করলো, কই যাস? পরি ভেংচি কেটে বলল, তা দিয়া তোমার কাম কি? আমি এখন যাই। আসমান থাইকা যদি তোমার স্বামী ডাক দেয় ভুলেও যাইও না কিন্তু। দাস বন্যার পানিতে ভাইসা গেছে, তোমারে কবর দেওয়ার জায়গা পামু কই? পরি খিলখিল করে হাসতে হাসতে চলে গেল। আবারও রাগ হলো আবেদজানের। তার ভাষ্যমতে মেয়েদের জোরে হাসতে নেই, কাশতে নেই, এমনকি কাঁদতেও নেই। মেয়ে মানুষ থাকবে মোমের মতো, আগুনের স্পর্শ পেলে নীরবে গলে যাবে, জ্বলবে, পূর্বে ছাই হবে, তবুও মুখ দিয়ে শব্দ বের হবে না। কিন্তু পরীর স্বভাব তার ধারণার বাইরে। তাই তিনি ঠিক করলেন আজকে মালাকে বলে এই মেয়েকে একটা ব্যবস্থা করতেই হবে। গ্রামের নাম নুরনগর। পদ্মা নদীর ধার ঘেঁষে এই গ্রামের অবস্থান। পর্দা যেন নূরনগরের নূরের আলো ছড়িয়ে দিয়েছে। প্রতিটি ঋতুতে এই গ্রাম নানা বাহারে সজ্জিত হয়ে ওঠে। কখনো গরমে উত্তপ্ত পথিকের আর্তনাদ, আবার কখনো বর্ষায় মেঘমালা থেকে সৃষ্টি বাড়িধারা। স্বচ্ছ নীলাম্বরে মেঘের ভেলা, ঘাসে জমে থাকে শিশিরের কণার রূপবত্তা, তো কোকিলের মধুর কণ্ঠ। সব মিলিয়ে গ্রামের এই সৌন্দর্য সবার মন কাড়ে। কিন্তু এখন আর এই গ্রামে সে সৌন্দর্য নেই। 5 দিন ধরে এই রূপবান গ্রামটি নদীগর্ভে বিলীন হয়ে আছে। টানা বর্ষণের ফলে পদ্মা উপচে জলস্রোত দ্রুত গ্রামটির তলিয়ে দিয়ে গেছে। এই গ্রামের সঙ্গে সঙ্গে আরো অনেক গ্রাম।
গরিব অসহায় মানুষরা আশ্রয় নিয়েছে আশ্রয় কেন্দ্রে। কেউ কেউ নৌকা নিয়ে ভাসছে কিংবা কলা গাছের ভেলায়। দুর্ভিক্ষ নামিয়ে দিয়েছে সারা দেশে এই প্রলয়কারী সর্বনাশা বন্যা। ঠিক এরকম বন্যা হয়েছিল আজ থেকে 10 বছর আগে, 1988 সালে। এতগুলো বছর পর আবার সেই বন্যার মুখোমুখি সবাই। কেউই জানে না এই বন্যা কতদিন থাকবে, কতদিন মানুষ না খেয়ে অসহায় হয়ে পড়ে থাকবে। তারা কি বাঁচবে নাকি অসুখে অনাহারে অকালে প্রাণ হারাবে। নৌকায় ছইয়ের ভিতরে বসে আছে পরী। দুপাশে পর্দা টেনে দিয়েছে, এটা মায়ের করা হুকুম। আর জুম্মার নৌকা বাইছে। পরী ছায়ের ভিতর থেকে চেঁচিয়ে উঠল, হ্যাঁ রে জুম্মান, আজকে নাকি মেহমান আইবো। কার আইবো জানস? বইটা হাতে নিয়ে ঘুরতে ঘুরতে জুম্মান জবাব দিল, শহর থেকে ডাক্তার আসবো আপা। বন্যার পানিতে ভিজে অনেকেরই অসুখ হয়েছে। হাড় লাগাইয়া আব্বা শহর থাইকা ডাক্তার আনতাছে, তারাই আইবো। তোরে কইছে কেডা? জুম্মান অপকটে স্বীকার করে বলল, বড় আম্মা কইছে। পরি আর জবাব দিল না। শাপলা বিলের নৌকা আসতেই পরির মনটা খুশিতে নেচে উঠল। যদিও শাপলা বিল আর আগের মতো নেই, পানিতে টুইটুম্বুর। কোনোটা বিল আর কোনোটা ক্ষেত বোঝা মুশকিল। সুতো কাটা ঘুড়ির মতো নিজেকে এখন মুক্ত মনে হচ্ছে পরির। আজকে তো সে বিলের সাঁতার কাটবেই, তাতে মা বকলে বকুক, মারলে মারুক। কিন্তু তখনই বিপত্তি ঘটে গেল। পরির ইচ্ছেই রয়ে গেল জুম্মানের কথায়, আপা আমাগো আর একখান নৌকা আইতাছে এই দিকে। কৌতূহল হয়ে পরি প্রশ্ন ছুড়ে দিল, নৌকায় কেডা দেখতো? জুম্মান দাঁড়িয়ে উকি দিয়ে দেখে বলল, লতিফ কাকা আর দেলোয়ার কাকা, আর লগে মাঝি। সঙ্গে সঙ্গে মেজাজ খারাপ হয়ে গেল পরির। এটা নিশ্চয়ই ওর মায়ের কাজ। কাজের লোকগুলো বাড়িতে আসতেই পাঠিয়ে দিয়েছে। পরির আর ভালো লাগে না এরকম খাঁচায় বন্দি পাখি হয়ে থাকতে। একা খোলা আকাশে মুক্তি পাখির মতো উড়ে বেড়াতে চায় সে। কিন্তু ওর মায়ের জন্য সে আদৌ কখনো সম্ভব হয়নি। কথায় কথায় কসম দিয়ে পরীকে চুপ করিয়ে দেন তিনি। পরী জড়সড় হয়ে বসেই রইল ছইয়ের ভিতরে। সম্পান মাঝি দাঁড় বাইছে, সঙ্গে আরো দুজন মাঝি আছে। বিশাল কৃতির নৌকাখানি টেনে নেওয়া একটুখানি কথা না। 3-4 জন মাঝি তো লাগবেই। ঘাম ছুটে গেল সবার। হঠাৎ করে কেউ ডেকে উঠল, ও সম্পান মাঝি, ওইদিকে কই যাও? খাড়াও দেহি একটুখানি। সম্পান বাঁশের সাহায্যে নৌকা থামিয়ে দিল তৎক্ষণাৎ। পাশে দাঁড়িয়ে থাকা নৌকা থেকে বিন্দু বের হয়ে এলো। পরনের অর্ধা নোংরা শাড়ির আঁচল কোমরে গুজে গুজে দিয়ে শুধালো, ওইদিকে কই যাও? সম্পান নৌকায় ঘাড় ঘেঁষে এসে দাঁড়িয়ে বলল, জমিদার বাড়ি যাই রে বিন্দু, ডাক্তার আইছে শহর থেকে, হ্যাঁ গরে দিতেই যাইতেছি। বিন্দু উকি দিল নৌকার ছইয়ের ভিতরে, তারপর বলল, ওই দিক দিয়া যাইও না মাঝি, সখারে দিয়া আমার খবর দিল পরিবানু আজ শাপলা বিলে আইছে, ওর লগে দুই খাটাসও আইছে, গেলে ভালো হইব না। সম্পানের মুখে চিন্তার ভাঁজ দেখা দিল। সে আরন্ত কণ্ঠে বলল, কস কি? পরি আহার সময় পাইল না, অন্যদিকে গিয়া গেলে অনেক ঘোরা পড়ব, আমাকে তো জলদি যাইতে হইব, এখন কি করি? কিছুক্ষণ চুপ থেকে সম্পান আবার বলে উঠল, তুই লগে আয় বিন্দু, তাহলে আমাকে কিছু হইব না। তুই পরিরে কইলি পরি শুনবো। বিন্দু মৃদু রাগ নিয়ে বলল, খালি তো আমারই পাও। পরি খবর দিছে তাও যাইতে পারলাম না। চুলায় শাক চড়াইছি, রান্না শেষ না হইলে যাইতাম না। সাম্পান অপেক্ষা করলো বিন্দুর রান্না শেষ অগত্যা যেতেই হলো বিন্দুকে। এবার বোধহয় পরি তাকে বিলের পানিতে চুবাবে। বিন্দু নৌকায় বসতে মাঝিরা নৌকা ছাড়লো। নৌকায় বসা সবাই অপেক্ষা বিন্দু ও সম্পানের কথা শুনছিল, কিন্তু কথাগুলো সম্পূর্ণ বুঝে উঠতে পারেনি কেউ। একটি মেয়ে কৌতূহলবশত জিজ্ঞেস করেই বসে, পরীকে? বিন্দু ঘাড় ঘুরিয়ে মেয়েটির দিকে তাকিয়ে জবাব দিল, আমগো গ্রামের জমিদারের ছোট মাইয়া। পরের পর্ব কে কে শুনতে চান অবশ্যই কমেন্ট করবেন।